যুগে ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের অনেক অধিকারকে যেমন সংরক্ষণ করেছে, ঠিক একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে পড়ে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন অভিযোগ অনেকে করে থাকেন। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে উপকারভোগীর সংখ্যাও কিন্তু একেবারেই কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মানহানিকর বক্তব্য প্রকাশ, অন্যের ব্যক্তিগত ছবি সংরক্ষণ করে ভিডিও বানিয়ে সেগুলা দিয়ে কিন্তু মানুষকে ব্ল্যাকমেইল করে নানানভাবে কিন্তু অপরাধ সংগঠিত হয়। এছাড়া ইউটিউব, ফেসবুক থেকে আরম্ভ করে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন, যে কারণে ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য আশীর্বাদ স্বরূপ। ডিজিটাল নিরাপত্তা আইন হলো সাইবার নিরাপত্তা বা অনলাইন অ্যাক্টিভিটিস কার্যকলাপ সম্পর্কিত নিরাপত্তা। আপনি হয়তো জেনে থাকবেন যে অনলাইন মাধ্যমে এখন নানান ধরনের অপরাধ তৈরি হচ্ছে। বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো দেশে বসে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি এই আইন লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে এই আইনে মামলা বা বিচার করা যাবে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার নিয়ম: ডিজিটাল নিরাপত্তা আইনের বিচার কার্য সম্বোধন করা হয় বিশেষ ট্রাইব্যুনালে। মামলা করার 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হয়। আর যদি 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব না হয় তাহলে সর্বোচ্চ 90 কার্য দিবস পর্যন্ত আরও সময় বাড়ানো যায়। কেউ যদি আপনার কোনো ধরনের ক্ষতি অনলাইন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে অথবা যে কোনো ডিজিটাল মাধ্যমে করতে চায় তাহলে আপনি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারেন। এই আইনে মামলা করার জন্য আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন। পরবর্তী ব্যবস্থা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা যে কোনো একজন কর্মকর্তা নিতে পারবেন। শুধুমাত্র আমলযোগ্য অপরাধ হলে থানায় মামলা করতে পারবেন। তাছাড়া আমল অযোগ্য অপরাধ হলে সেটি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে কিন্তু আপনাকে মামলা করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার আগে অবশ্যই এ বিষয়ে আপনার সাধারণ কিছু জ্ঞান থাকতে হবে। সেটা হলো যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার জন্য 2 ধরনের অপরাধ এখানে গ্রহণযোগ্য। একটা হলো আমলযোগ্য অপরাধ, অপরটি হচ্ছে আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধে মামলা সাধারণত নিকটস্থ থানায় করতে হয়, আর সাইবার নিরাপত্তা আইনে মামলা করতে হলে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে সাইবার বিশেষ ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে হবে। এখন আমাদের জানতে হবে যে কোন অপরাধগুলো আমলযোগ্য অপরাধ। আপনি এখানে 17 ধারা, 19 ধারা, 21 ধারা, 22 ধারা, 23 ধারা, 24 ধারা, 26, 27, 28, 30, 31 ধারা, 32 ধারা, 33 ধারা, 34 ধারা, এই 14টি ধারায় যে অপরাধগুলো সংঘটিত হয় তা হলো আমলযোগ্য অপরাধের ধারা। এছাড়া 18 ধারা, 20 ধারা এবং 25 ও 29 নম্বর ধারাগুলো হলো আমল অযোগ্য অপরাধের বিষয়ে সেখানে বলা হয়েছে। অবশিষ্ট এই 4টি ধারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে আপনাকে সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে হবে। আরেকটি বিষয় এখানে মনে রাখা প্রয়োজন যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে শাস্তি, এর মধ্যে যে কমন যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আমি বলছি মনে রাখার জন্য। যে কারো কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে যদি কেউ বেআইনিভাবে প্রবেশ করা যাবে না। কম্পিউটার সিস্টেম অথবা যে কোনো ডিজিটাল ডিভাইসের ক্ষতি সাধন করা যাবে না। কারো কম্পিউটারের সোর্স কোড চেঞ্জ করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, দেশের জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণা করা যাবে না। ডিজিটাল অথবা ইলেকট্রনিক্স কোনো ধরনের জালিয়াতি করা যাবে না। ডিজিটাল কিংবা ইলেকট্রনিক্স কোনো ধরনের প্রতারণা করা যাবে না। নিজের পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ করা যাবে না। আক্রমণাত্মক মিথ্যা কিংবা ভয়ভীতি প্রদর্শন, তথ্যপাত্র প্রেরণ, প্রকাশ ইত্যাদি করা যাবে না। অনুমতি ব্যতীত কারো তথ্য সংগ্রহ করা যাবে না কিংবা ব্যবহার করা যাবে না। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার ক্রাইম করা যাবে না। ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, ভিডিও, লিঙ্কডইন ইত্যাদি কিংবা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস ব্যবহার করে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এ ধরনের কোনো তথ্য প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। যে কোনো ধরনের মানহানিকর তথ্য প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত কোনো ধরনের ট্রানজ্যাকশন করা যাবে না। কোনো ধরনের সরকারি গোপনীয়তা ভঙ্গ করা যাবে না। কারো অনুমতি ছাড়া বেআইনিভাবে কোনো তথ্যপাত্র ধারণ বা স্থানান্তর করা যাবে না। হ্যাকিং সংক্রান্ত যে কোনো ধরনের অপরাধ করা যাবে না। যে কোনো ধরনের অপরাধ সংগঠনের সহায়তা করা যাবে না। বাংলাদেশের যে কোনো কোম্পানি অপরাধ সংগঠন করা যাবে না। কারো ক্ষতিপূরণের আদেশ দানের ক্ষমতা প্রয়োগ করা যাবে না। সেবা প্রদানকারী যে কারো কাছে দায়ী হওয়া যাবে না।
উপরোক্ত বিষয়গুলো আমরা আসলে আমাদের জানা প্রয়োজন যে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রকার কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা যাবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে তা কিন্তু অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং সেখান থেকে যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো অপরাধ সংঘটিত করলে সেটা স্ক্রিনশট হয়ে করা হয়ে থাকতে পারে অথবা এটার কিন্তু প্রমাণ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অপরাধ করলে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। এছাড়া এই আইনের 29 ধারায় মানহানিকর বিচার সম্পর্কে বলা হয়েছে আর 33 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কার ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক্স বিনাশে দণ্ডবিধির 499 ধারায় বর্ণিত মানহানিকর কোনো তথ্য প্রকাশ এবং প্রচার করেন তাহলে তিনি 3 বছর পর্যন্ত অথবা 5 লক্ষ টাকা অথবা অর্থদণ্ড অথবা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া বঙ্গবন্ধুকে অবমাননা করলে 14 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে 10 বছরের শাস্তি তাকে ভোগ করতে হবে। তাহলে তো বুঝতেই পারলেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে ক্ষতিকর দিক বা ভয়ঙ্কর দিকগুলা কি হতে পারে। সুতরাং সবাই যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের অধিকারকে খর্ব করার চেষ্টা না করি তাহলে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের শিকারও আমরা হব না। সুতরাং সবাই সাবধান থাকবেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ফেসবুকে কিন্তু আমরা একে অন্যকে নানান ধরনের কটু মন্তব্য করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকি। আবার অনেকে কিন্তু নামে বেনামে বা ছদ্মনামে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে অন্যের ছবি ব্যবহার করে কিন্তু অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। যদি ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগ সর্বাত্মকভাবে শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে কেউ ডিজিটাল মামলার শিকার হতে পারি। যদি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তাহলে কি হতে পারে শুনতেই তো পেলেন। সুতরাং সবাই সাবধান থাকবেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুক ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। অযথা লাইক দেওয়া, আমরা কিন্তু আবেগপ্রবণ জাতি, যখন যেখানে সুযোগ পাই আবেগপ্রবণ কোনো কথা দেখলেই এটা সত্য না মিথ্যা যাচাই করার কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, আমরা সরাসরি সেটাকে লাইক অথবা শেয়ার করে দেই। এই লাইক শেয়ার দেওয়ার কারণে কিন্তু কিছুদিন আগেই একজন বিজ্ঞ আইনজীবীও কিন্তু জেল খেটেছেন এবং তার মামলা কিন্তু এখনও চলমান। সুতরাং সবাই সাবধান থাকবেন যে ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে ফেসবুকে যে কোনো কিছু রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কোনো বিষয় শেয়ার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই সাবধান থাকবেন। অথবা নিজের মত প্রকাশ করতে গিয়ে যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় অথবা কোনো প্রকার মানহানিকর বক্তব্য দিয়ে যেন অন্যর কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে যদি আমরা সাবধান থাকি তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার হাত থেকে কিন্তু আমরা সবাই নিরাপদ থাকতে পারবো। আশা করি আমি বিষয়টি সকলকেই বোঝাতে পেরেছি।